পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে আরম্ভ করছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো ও সুস্থ আছো। তোমরা আমাদের নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন শ্রেণী কার্যক্রমে ক্লাসগুলো আশা করি নিয়মিত দেখছো এবং সেই অনুপাতে তোমরা পড়াশোনা বাসায় করছো। এবং তোমরা নিয়মিত যদি পড়াশোনা করো তাহলে অবশ্যই ভালো করবে। নিয়মিত পড়াশোনা বা ভালো রেজাল্ট করার বিকল্প কোনো উপায় নেই, কোনো সংক্ষিপ্ত কোনো পথ নেই। তোমরা যদি প্রতিনিয়তই আমাদের ক্লাসগুলো দেখে থাকো এবং সেই অনুপাতে চর্চা করে থাকো তাহলে অবশ্যই ভালো করবে। আমি মোহাম্মদ আব্দুর রহিম, প্রভাষক ব্যবস্থাপনা, নারায়ণগঞ্জ হাই স্কুল কলেজ, তোমাদের অনলাইন শ্রেণী কার্যক্রমে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দ্বাদশ শ্রেণীর ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রে যোগাযোগ অধ্যায় নিয়ে আলোচনা করছি। ইতিপূর্বে আমি 9টি লেকচার, তোমাদের 8টি লেকচার দিয়েছি। আজকে নিয়ে আমাদের 9টি লেকচার। যোগাযোগ অধ্যায় আজকে আমার তৃতীয় লেকচার। তোমরা যোগাযোগ অধ্যায়ের বিষয়টি নিয়ে আলোচনা করবে এবং করবে। আমি আজকে যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি তোমাদের দিচ্ছি। আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ব্যবসায় যোগাযোগের গুরুত্ব, দি ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন ইন বিজনেস, অর্থাৎ ব্যবসায় যোগাযোগের গুরুত্ব, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রথমে আমি এই বিষয়টি আলোচনা করতে গেলে প্রথমে যে বিষয়টি আসে তাহলে ব্যবসায় যোগাযোগ কী। আমরা এই নিয়ে গত ক্লাসটা নিয়ে আলোচনা করেছিলাম ব্যবসায় যোগাযোগ কী। তারপর আমি তোমাদের আবার জিনিসটা মনে করে দেওয়ার চেষ্টা করছি। দুই বা ততোধিক ব্যক্তি, পক্ষ বা দলের মধ্যে তথ্যের আদান প্রদান, তাদের ভাব, আকার, ইঙ্গিত, ইচ্ছা পোষণ করার যে অনুভূতি, একে অপরকে জানানো বা প্রেরণ করার যে পদ্ধতি, তাকে বলা আমাদের যোগাযোগ। অর্থাৎ এখানে একটি পক্ষ প্রেরক থাকবে, আরেকটি পক্ষ প্রাপক থাকবে। প্রেরক তার সংবাদ তথ্য প্রাপকের বরাবর সেটা উত্থাপন করবেন এবং প্রাপক তার প্রত্যুত্তরের মাধ্যমে ব্যবসা যোগাযোগের কাজটা সম্পন্ন হয়ে থাকে। দুই বা ততোধিক পক্ষের মধ্যে ব্যবসা সম্মত তথ্যগুলি যদি একে অপরের মধ্যে আদান প্রদান হয় তাকে আমরা ব্যবসায়িক যোগাযোগ হিসেবে বলে থাকি। আমাদের এই ব্যবসায়িক যোগাযোগের বিষয়টি সাধারণত যে যোগাযোগ বিষয়টি তা ব্যবসায়ী সঞ্জীবন শক্তি হিসেবে বলা হয়। আমরা সেই সঞ্জীবন শক্তির বিষয়গুলো বা ব্যবসায়িক যোগাযোগের বিষয়গুলো যে পয়েন্টগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই সেখান থেকে দেখবে এবং সেগুলো চর্চা করবে। যেমন প্রথম পয়েন্ট হচ্ছে তথ্যের আদান প্রদান। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে পরিকল্পনা। প্রথম তিনটি পয়েন্ট নিয়ে আলোচনা করি। প্রথমে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে তথ্যের আদান প্রদান। তাহলে ব্যবসা যোগাযোগের ক্ষেত্রে তথ্যের আদান প্রদান আমরা
আমরা যদি বিশ্বের দিকে তাকাই, যোগাযোগ হচ্ছে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। ব্যবসার সফলতা অনেকটাই নির্ভর করে সঠিক যোগাযোগের উপর। আমার তথ্য আদান প্রদান, আমি একটি ব্যবসা প্রতিষ্ঠান যখন গড়ব, তখন ব্যবসা প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে আমাকে কি করতে হবে? বিভিন্ন তথ্য সংগ্রহ করতে হবে। যেমন আমার প্রতিষ্ঠান কোথা থেকে পণ্য ক্রয় করবে, কোথায় বিক্রি করবে, কোন মানের পণ্য ক্রয় করবে, কোন মানের পণ্য বিক্রি করবে, এই সকল তথ্যগুলো সংগ্রহ করতে হবে। আমি এই তথ্য যদি সঠিকভাবে সংগ্রহ করতে পারি, তাহলে আমাদের যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যদি সঠিকভাবে তথ্য সংগ্রহ করতে পারি, তাহলে আমার ব্যবসা সফলতা অনেকটা সহজ হবে। যোগাযোগের যে দুই বা ততোধিক পক্ষ থাকে, এই পক্ষের মধ্যে তথ্যের আদান প্রদান করতে হয়, বিভিন্ন সংগঠনের সাথে যোগাযোগ করতে হয়, এবং যোগাযোগের বিষয়টি আভ্যন্তরীণ ও বাহ্যিক দুটি হতে পারে। সেই যোগাযোগের আভ্যন্তরীণ ও বাহ্যিক বিষয়ের মধ্যে তথ্যের প্রচুর আদান প্রদান হয়। এই বিষয়টি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যের তথ্যের আদান প্রদানের বিষয়টি আমাদের গুরুত্ব সহকারে দেখতে হয়, এবং সেগুলো সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করে। আমি যদি তথ্য সঠিক আনতে পারি এবং সেগুলো সঠিকভাবে পেশ করতে পারি, তাহলে আমার সংগঠনের কার্যক্রম অনেক শক্তিশালী হয়, এবং সংগঠনের যে লক্ষ্য অর্জন আছে সেগুলো আমার লক্ষ্যে অর্জন করার ক্ষেত্রে, বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা সঠিক পথে যেতে পারি। তারপর আসলে আমাদের পরিকল্পনা ও নীতি প্রণয়ন। আমাদের পরিকল্পনা ও নীতি প্রণয়ন, আমাদের প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটি পরিকল্পনা থাকে, এবং সেই পরিকল্পনা যে ব্যবসা প্রতিষ্ঠান করে থাকে। এই পরিকল্পনা করার জন্য আমরা যেটা বলে থাকি যে থিঙ্ক বিফোর ইউর ওয়ার্ক, তুমি কাজ করার পূর্বে ভাবো। পরিকল্পনা হচ্ছে ভবিষ্যতে কি করা হবে তার আগাম সিদ্ধান্ত গ্রহণ করে আমাদের বলা হয় পরিকল্পনা। সেই পরিকল্পনার বিষয়টা আমরা পরিকল্পনা নীতি প্রণয়ন সঠিকভাবে করতে হয়। তাহলে পরিকল্পনা করতে গেলে কি করতে হয়? আমাদের প্রথমে যোগাযোগ ব্যবস্থার কথা চিন্তা করতে হয়, যে আমি যে ব্যবসাটা করতে যাচ্ছি সেই ব্যবসাটার ক্ষেত্রে আমার পরিকল্পনা সঠিক আছে কিনা, আমি সেই পরিকল্পনা অনুযায়ী নীতি প্রণয়ন করেছি কিনা। সেই নীতি প্রণয়ন যখন হলো, পরিকল্পনা যখন গ্রহণ হলো, বিভিন্ন বিভাগ উপবিভাগের মধ্যে কাজগুলো ভাগ করে নিতে হয়, এবং সঠিকভাবে কাজগুলো যেন আদায় করা যায় সেই বিষয়গুলো খেয়াল রাখতে হয়। তাহলে আমাদের সেই বিষয়গুলো খেয়াল রাখতে হয় এবং সেই অনুপাতে কাজগুলো করতে হয়। তাহলে পরিকল্পনা নীতি প্রণয়ন ছাড়া একটা যোগাযোগ ব্যবস্থা ভালো করা যায় না। তাই যোগাযোগ যত সঠিক হবে, যোগাযোগ যত স্ট্রং হবে, একটা প্রতিষ্ঠানে বিভিন্ন আভ্যন্তরীণ যারা থাকেন তাদের মধ্যে যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়, এবং নীতি যে প্রণয়ন করেছে সেটাও বাস্তবায়ন করা সম্ভব হয়। তো বাহ্যিক যে বিষয়গুলো থাকে, বিভিন্ন ব্যক্তির সাথে যোগাযোগ করা, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা, সেগুলো আমাদের সহজ হয়ে যায়। তারপর হচ্ছে পরিকল্পনা ও নীতি বাস্তবায়ন। আমি পরিকল্পনা করলাম, নীতি প্রণয়ন করলাম, কিন্তু সেগুলো যাদের দ্বারা আদায় করতে হবে। যেমন আমরা যখন ব্যবস্থাপনা স্তর করেছিলাম, তখন নিশ্চয়ই তোমরা দেখেছ আমি 3টে স্তর দেখিয়েছিলাম, একটা উচ্চ স্তর, একটা মধ্য স্তর, একটা নিম্ন স্তর। সেই স্তরে যারা উচ্চ পর্যায়ে থাকেন তারা নীতি প্রণয়ন করে, পরিকল্পনা গ্রহণ করে, এবং মধ্য পর্যায়ে তারা সেই উচ্চ পর্যায়ে যারা থাকেন তারা মধ্য পর্যায়ে যার ব্যবস্থাপক যারা থাকেন তাদের মাধ্যমে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করেন। আবার মধ্য পর্যায়ে যারা থাকেন তারা নিম্ন পর্যায়ে যারা ব্যবস্থাপনা থাকেন তাদের দ্বারা কাজগুলো আদায় করেন। এই যে একটা ধারাবাহিকতা, আমাদের পরিকল্পনা ও নীতি প্রণয়ন করলেই হবে না, যোগাযোগের মাধ্যমে সেগুলো পরিকল্পনা নীতিকে স্ট্রং করতে হয় এবং পরিকল্পনা নীতিটা বাস্তবায়ন করতে হয়। তাহলে যোগাযোগ করতে হবে, যেমন ব্যবস্থাপকের সাথে যোগাযোগ একটা করতে হবে। তারপর হচ্ছে আমাদের বিভিন্ন শাখা ব্যবস্থাপকের সাথে যোগাযোগ ব্যবস্থা করতে হবে। যোগাযোগের বিষয়টা যত বেশি আমি কার্যকর করতে পারবো, তত বেশি আমি পরিকল্পনা নীতি বাস্তবায়ন করা সম্ভব হবে। তারপর আমরা আসি যে কর্মীদের দক্ষতা বৃদ্ধি। তারপর আমি বিষয়টা আছি কর্মীদের দক্ষতা বৃদ্ধি। কর্মীদের কিভাবে দক্ষতা বৃদ্ধি পায়? একটা প্রতিষ্ঠানের যদি যোগাযোগ ব্যবস্থা সঠিক হয়, তথ্যের আদান প্রদান যদি সঠিক হয়,
আমি যদি সঠিকভাবে তথ্যগুলো সংগ্রহ করতে পারি এবং সেই অনুপাতে কর্মীদের কাজ করাতে পারি, তাহলে কর্মীদের দক্ষতা বৃদ্ধি পায়। যেমন আমি কর্মীদেরকে দক্ষতা অর্জন করার জন্য আমি প্রশিক্ষণে পাঠাবো। এই প্রশিক্ষণ পাঠানোর জন্য আমাকে বিভিন্ন মন্ত্রণালয় অথবা বিভিন্ন ব্যাংক বা প্রতিষ্ঠানের সাথে আমার যোগাযোগ স্থাপন করতে হয়। এই যোগাযোগ স্থাপন করার কারণে আমি বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি। প্রশিক্ষণের অথবা বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে দিতে পারি, অথবা আমার যে শ্রমিকরা আছে তারা সঠিকভাবে কাজগুলো যদি করতে চায় তাহলে তাদেরকে প্রশিক্ষণের বিকল্প কোনো ব্যবস্থা নেই। সেক্ষেত্রে কর্মীদের দক্ষতা বৃদ্ধি করার জন্য আমার যোগাযোগ বিষয়টা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর আমরা লক্ষ্য অর্জন, আমাদের লক্ষ্য অর্জন প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন করা। অর্থাৎ মুনাফা যত অর্জন করতে চাইবে সে তত ব্যবসার শ্রম দিবে এবং তার একটা লক্ষ্য অর্জন করতে হবে। এই লক্ষ্য অর্জনটা করার জন্য বিভিন্ন যোগাযোগ করতে হবে যে আমার প্রতিষ্ঠানের টার্গেট কি, আমি কি করতে চাচ্ছি, আমার প্রতিষ্ঠান ভবিষ্যতে এখান থেকে কত বছরে কি আশা করতে চাই, সেই বিষয়গুলো যত সুন্দর হবে আমার লক্ষ্য অর্জন করার জন্য সেগুলো লক্ষ্য স্থির করতে হবে এবং লক্ষ্য স্থির করার জন্য যোগাযোগটা সঠিক হতে হবে। আমি যদি লক্ষ্য স্থির করে সেই উপরে কাজ করি তাহলে অবশ্যই আমার ব্যবসায়িক যোগাযোগে সফল হবে। সমস্যার সমাধান আমি তখনই করতে পারবো যখন আমি ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্যগুলো সঠিকভাবে সংগ্রহ করতে পারবো, সমস্যার সমাধান করতে পারবো। অর্থাৎ আমার প্রতিষ্ঠানে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হতে পারে, যেমন আমার পণ্য ক্রয়ের ক্ষেত্রে সমস্যা হতে পারে, পণ্য বিক্রয়ের ক্ষেত্রে সমস্যা হতে পারে, বাজারজাতকরণের ক্ষেত্রে সমস্যা হতে পারে, বিভিন্ন বাজার গবেষণা করতে হবে, সেখান থেকে যোগাযোগ স্থাপন করতে হবে, যোগাযোগের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে হবে। সেই সংগ্রহের মাধ্যমে আমি সমস্যাকে সমাধান করতে পারবো। তারপর আমরা যে বিষয়টি হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। আমরা ব্যবসা প্রতিষ্ঠান যখন পরিচালনা করে বিভিন্ন সময় পারিপার্শ্বিক অবস্থায় অনেক সময় শ্রমিক দ্বন্দ্ব হয়ে থাকে। শ্রমিকদের সমাধানের পথে তাদের যেন দ্বন্দ্ব না হয় অথবা একটা বিভাগের সাথে অন্য বিভাগের জন্য সুসম্পর্ক থাকে, সেই বিষয়গুলো খেয়াল রাখতে হয়। এই সুসম্পর্ক বিষয়গুলো খেয়াল রাখতে গেলে আমার যোগাযোগ ব্যবস্থা ভালো করতে হবে এবং সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমার পণ্য ক্রয় করতে হবে এবং বাজারে বিভিন্ন রকম পণ্য পাওয়া যায়, ভালো মানে পাওয়া যায়, নিম্নমানে পাওয়া যায়, মধ্যমানে পাওয়া যায়। সেই মান অনুযায়ী পণ্যগুলো ক্রয় করতে হয়, আবার বিক্রি করতে হয়। আমার তৎক্ষণাৎ কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। ব্যবসায় যোগাযোগ যদি আমি সঠিকভাবে করি, বিভিন্ন ব্যক্তি পর্যায়ের সাথে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যখন যোগাযোগ সঠিকভাবে করব তখন আমি সিদ্ধান্ত গ্রহণ করতে আমার খুব দ্রুতভাবে করতে পারি, সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। শিল্প সম্পর্কে উন্নয়ন, আমাদের আমরা শিল্প বিপ্লবের পরবর্তীতে কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য অনেক বেশি ভালো গতিতে বা দ্রুত গতিতে আগায়। শিল্প সম্পর্কে যদি সঠিক ধারণা থাকে, একজন ব্যবসা যদি সঠিকভাবে শিল্প সম্পর্কে ধারণা থাকে তাহলে সম্পর্ক উন্নয়ন ঘটে। শিল্প সম্পর্কে উন্নয়নের ক্ষেত্রে দেখা যায় আমি বিভিন্ন বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান যারা আছে তাদের সাথে সবসময় যোগাযোগ স্থাপন করব, বুদ্ধি পরামর্শ নিব এবং সেই পরামর্শ অনুযায়ী কাজ করব, তাহলে আমার শিল্পের ক্ষেত্রে উন্নয়ন ঘটবে। পণ্য সেবার প্রচার, আমাদের বলা হয় প্রচারের প্রসার। আমি যদি প্রচার বেশি পরিমাণ করি তাহলে প্রসার হবে, ব্যবসা বাণিজ্য আমার অনেক বেশি বিস্তর ঘটবে। আমার ব্যবসা বাণিজ্য যত বেশি প্রচার করা যাবে তত প্রসার হবে। কারণ এই ব্যবসা সম্পর্কে আমার ধারণা যত আমি ব্যবসায় আমার নতুন নতুন পণ্য যখন আমার কাছে আসলো, সেই পণ্যগুলো যখন আসলো জনগণকে যখন জানাতে পারলাম বিজ্ঞাপনের মাধ্যমে, প্রচারের মাধ্যমে, সেই প্রচার প্রচারণার মাধ্যমে
পণ্য এবং সেবার প্রচার করতে পারবো। সেই পণ্য প্রচার এবং সেবার বিষয়টি কিন্তু যোগাযোগের সাথেই সম্পৃক্ত। তার মানে যোগাযোগ আমি যত সুন্দরভাবে করতে পারবো, ব্যবসা বাণিজ্য তত বেশি আমার সফলতা অর্জন করবে। আমি আসি আরো 4টি পয়েন্ট নিয়ে আলোচনা করি, যেমন আমাদের কর্মীদের সন্তুষ্টি অর্জন। কর্মীরা কিভাবে সন্তুষ্ট অর্জন করে? কর্মীরা অর্জন করে একটা প্রতিষ্ঠান যখন সফলতার দিকে যায়, কর্মীরা সন্তুষ্ট অর্জন করে। একটা প্রতিষ্ঠানের যোগাযোগ ব্যবস্থা যদি ভালো হয়, তার মাধ্যমে কর্মী সন্তুষ্ট অর্জন করে। যেমন একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন শ্রমিক কর্মী বা যারা শ্রমিক শ্রেণী থাকে বা নিম্ন পর্যায়ে যারা থাকে তাদের সাথে, যদি শ্রমিক কর্মীদের সাথে যদি তারা আন্তরিকভাবে মিশেন, কথা বলেন, বিভিন্ন সমস্যা নিয়ে, তাদের অভিযোগ নিয়ে, তাদের পণ্য উন্নয়ন নিয়ে, তার পণ্যকে কিভাবে ডেভেলপ করতে পারে, এই সকল বিষয় নিয়ে যদি আলোচনা করে, তাহলে কিন্তু প্রতিষ্ঠানের সফলতা আসবে এবং কর্মীদের মধ্যে সন্তুষ্ট অর্জন আসবে। যখন কর্মীরা নিজের মনে করে, প্রতিষ্ঠানকে যখন নিজের উপরে মনে করে, তখন তারা সফলতা অর্জন পেয়ে থাকে এবং কর্মীরা সন্তুষ্টির কাজ করে থাকে। মালিক পক্ষ যখন শ্রমিক পক্ষের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করে এবং তাদের অভাব অভিযোগগুলো নিয়ে আলোচনা করে কথা বলে, তখন তারা কিন্তু অনেক ভালো একটা পর্যায়ে চলে যায়। তখন আমাদের কর্মীদের সন্তুষ্ট অর্জন হয়। ব্যবস্থাপনীয় দক্ষতা অর্জন। যে প্রতিষ্ঠান যত বেশি যোগাযোগ রাখে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে, বিভিন্ন দেশ বিদেশের সাথে, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের সাথে যত বেশি যোগাযোগ রাখে, তাদের ব্যবস্থাপনীয় দক্ষতাও বাড়ে। তার মানে দক্ষতা বাড়ানোর জন্য তার যোগাযোগের কোনো বিকল্প নেই। একটা প্রতিষ্ঠান, যেসব সফল প্রতিষ্ঠান কিভাবে তারা উন্নত চরম শিখরে পৌঁছলো, সেই বিষয়টি নিয়ে যদি যোগাযোগ করা যায়, তাহলে সেই তথ্যগুলো জানে, তাহলে তাদের অবশ্যই ব্যবস্থাপনার দক্ষতা অর্জন করে। সফল নেতৃত্বের সৃষ্টি। যোগাযোগের মাধ্যমে কিন্তু সফল নেতৃত্ব দেওয়া যেতে পারে। একজন যখন নেতা যদি সফল হবে, তখনই যখন তার অধস্তনদের বা যারা তাকে অনুসরণ করে তাকে যদি যোগাযোগ রক্ষা করে, মানে একজন নেতা যদি তার অধস্তনের সাথে সরাসরি যোগাযোগ রক্ষা করে এবং সবসময় খোঁজখবর নেন, তখন কিন্তু সফল নেতৃত্ব হওয়া সম্ভব হয়। এবং যোগাযোগই হচ্ছে একমাত্র মাধ্যম ব্যবসার ক্ষেত্রে এই সফল নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আমাদের সহযোগিতা করে থাকে। তাই ব্যবসায়িক যোগাযোগের ক্ষেত্রে সফল নেতৃত্ব হওয়ার জন্য আমাদের ব্যবসায়িক যোগাযোগ রক্ষা করতে হয়। গুজব নিরসন। আমাদের অনেক সময় দেখা যায় বিভিন্ন পণ্য বাজারে অনেক গুজব ছড়ায়, এই পণ্যের দাম বেড়ে গেছে, এই পণ্যের দাম কমে গেছে, সেই পণ্যের দাম, কোনো পণ্যের দাম বেড়ে গেল, কোনো পণ্যের দাম কমে গেল, কোনো পণ্য সংকট দেখা দিল। এই যে বিভিন্ন বিষয়গুলো গুজব ছড়ানো, এই গুজব ছড়ানো থেকে রক্ষা পেতে হলে আমাকে যোগাযোগ রক্ষা করতে হবে। তাই ব্যবসা যোগাযোগের ক্ষেত্রে আমি যদি এই বিষয়গুলো অনুসরণ করি, তাহলে ব্যবসা যোগাযোগ অবশ্যই সফল হয়ে যাবে, আমাদের ব্যবসায়ী নিরসন হবে। আমি ব্যবসার ক্ষেত্রে যোগাযোগকে একটা প্রাণ শক্তি হিসেবে বলতে চাই। তো প্রাণ শক্তি যদি প্রাণ না থাকে, তাহলে সেই প্রতিষ্ঠানে কখনোই সফলতা আসে না। তাই যোগাযোগ যত বেশি প্রতিষ্ঠান রক্ষা করা যায় বিভিন্ন পক্ষের সাথে, দলের সাথে, তাহলে সেক্ষেত্রে সফল হওয়া সম্ভব। আমি তোমাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করবো, তাহলে ব্যবসায় যোগাযোগের আইসিটির ব্যবহার অসুবিধা।
ব্যবসা যোগাযোগে আইসিটি ব্যবহার সুবিধা। ব্যবসা যোগাযোগ করার ক্ষেত্রে আমরা যে সুবিধাগুলো পেয়ে থাকি বা গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করেছি। আমাদের ব্যক্তি, সামাজিক এবং বাণিজ্যিক বিভিন্ন ক্ষেত্রে ইলেকট্রনিক যোগাযোগ বহুবিধ সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও আমাদের থেকে থাকে। একেবারে যে ত্রুটিমুক্ত আমাদের ইলেকট্রনিক পদ্ধতি বা যোগাযোগের যে ইলেকট্রনিক আইসিটি ব্যবহার সবগুলি যে আমাদের সহযোগিতা করে বা আমাদের সুবিধা প্রদান করে তা না, কিছু কিছু অসুবিধাও থেকে থাকে। সেই অসুবিধার বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তথ্য বিনিষ্টের সম্ভাবনা। আমাদের ব্যবসা যোগাযোগে যে আইসিটি যে আমাদের সুবিধাগুলো, সেই সুবিধার পাশাপাশি কিছু অসুবিধার বিষয়গুলো থেকে থাকে, সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি। তথ্য বিনষ্টের সম্ভাবনা। আমাদের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যে একটা ব্যবসা প্রতিষ্ঠানে যে আইসিটির মাধ্যমে বিভিন্ন তথ্য থাকে, সেই তথ্যগুলো অনেক সময় দেখা যায় বিনষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। কিভাবে? কম্পিউটার ক্রাশ করে থাকে, অথবা দেখা যায় ভাইরাসের কারণে কম্পিউটার যে তথ্যগুলো থাকে, সেই তথ্য, সামগ্রিক যে তথ্যগুলো, সেগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়। এই নষ্ট হওয়ার ফলেও দেখা যায় আমাদের তথ্যের অনেক বিনষ্ট সম্ভাবনা থেকে থাকে। তাই ব্যবসা যোগাযোগ এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হয়। গোপনীয়তা রাখা। আমাদের বিভিন্ন দেখা যায় আমরা যে কম্পিউটার যে তথ্যগুলো রাখি, সেই তথ্যগুলো কপি হওয়ার মাধ্যমে দেখা যায় গোপনীয়তা রক্ষা নষ্ট হয়ে থাকে। আবার অনেক সময় দেখা যায় কম্পিউটার হ্যাক করা হয়, হ্যাকার দ্বারা দেখা যায় আমাদের প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্যগুলো হ্যাকিং করার কারণে দেখা যায় তথ্যগুলো গোপনীয়তা রক্ষা করা সম্ভব হয় না। এই বিষয়টা আমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হয়। আইসিটি নির্ভর হয়ে গেলে, পুরোপুরি আইসিটি নির্ভর হয়ে গেলে আমাদের এই সমস্যাগুলো পড়তে হয়। তারপর আছে প্রযুক্তির ওপর নির্ভরশীল। আমরা যারা সৃজনশীল, যারা নতুন নতুন সৃষ্টি করি, অথবা আমরা যারা কাজ করি, তো দেখা যায় আমাদের আইসিটির উপর অনেকটাই আমরা নির্ভরশীল হয়ে যাই, আমাদের সৃজনশীল বিষয়টা অনেক কম চলে আসে। তো সেই ক্ষেত্রে আমরা দেখা যায় প্রযুক্তির উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়ি। কখনো কখনো প্রযুক্তি অবশ্যই আমাদের সহযোগিতা করে, নিঃসন্দেহে আমাদের সহযোগিতা করে, কিন্তু অতিরিক্ত যদি আমি আইসিটি নির্ভর হয়ে যাই, সেই ক্ষেত্রে দেখা যায় আমার কাজের অনেক সময় দেখা যায় অলসতা চলে আসে। আমি প্রযুক্তি নির্ভর যদি বেশি হয়ে যাই, তাহলে দেখা যায় আমার সৃজনশীল মনোভাবটা অনেক কম হয়ে যায়। তাই এই বিষয়গুলো আমাদের অত্যন্ত খেয়াল রাখতে হয় আমার যেগুলো অসুবিধার মধ্যে পড়ে। আমাদের আইনগত বৈধতার অভাব। আমাদের দেখা যায় অনেক সময় দেখা যায় কি হয়, অধিকাংশ ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে বিনিময়কৃত তথ্যের আইনগত তেমন বৈধতা নেই। অধিকাংশ যে ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে বিনিময়কৃত তথ্যের আইনগত বৈধতা নেই, এটা একটা সমস্যা হয়। কারণ প্রয়োজনীয় এরূপ যোগাযোগের বার্তা উপস্থাপন করা যায় না এবং এতে বিকৃত ঘটনা সম্ভব হয়।
আমাদের যে আইনগত যে বৈধতা, অনেক সময় দেখা যায় আমি যে আইসিটির মাধ্যমে যে আইনগত যে বৈধতা বা স্বীকৃতি নিতে হয় সেগুলো সঠিকভাবে নেওয়া হয় না। না নেওয়ার কারণে আমাদের যে তথ্য বিনষ্টের সম্ভাবনা অথবা গোপনীয়তা রক্ষার সম্ভাবনা অনেকটা কম হয়ে যায় এবং আইনগত স্বীকৃতির বৈধতা পাওয়া সম্ভব হয় না। প্রচুর বিনিয়োগ, একটা ব্যবসা প্রতিষ্ঠানে দেখা যায় যে কম্পিউটারগুলো সেট করা হয় তথ্য প্রযুক্তির জন্য, তাহলে সেগুলো দেখা যায় অনেক অর্থায়ন করতে হয় এবং সেই অর্থায়নের কারণে দেখা যায় প্রচুর অর্থ বিনিয়োগ করতে হয়। প্রতিষ্ঠান যদি ছোট প্রকৃতির হয় তাহলে এই পরিমাণ অর্থ বিনিয়োগ করা কষ্টসাধ্য হয়ে যায়। আবার দেখা যায় নতুন নতুন তথ্য প্রযুক্তি চলে আসে, তখন দেখা যায় পুরনো প্রযুক্তি বাদ দিয়ে নতুন প্রযুক্তি আবার গ্রহণ করতে হয়, সেগুলোর প্রতিস্থাপন করাও একটা দেখা যায় ব্যয়সাধ্য ব্যাপার। সেই জন্য আমাদের দেখা যায় এটা আমাদের ব্যবসায়িক যোগাযোগের ক্ষেত্রে আইসিটি ব্যবহারের ক্ষেত্রে আমাদের একটা অসুবিধা হয়ে দাঁড়ায়। তারপর হচ্ছে আমাদের যে প্রযুক্তির অপচয়, আমরা প্রচুর প্রযুক্তি যে দেখা যায় মিসইউজ করে থাকি। প্রযুক্তি যে সঠিকভাবে ব্যবহার করা দরকার একটা ব্যবসা প্রতিষ্ঠানে, অনেক সময় দেখা যায় প্রযুক্তির অপচয় হয়ে থাকে। মানে আমি সঠিকভাবে সঠিক কাজটা করি না, বা আমার প্রযুক্তি সঠিকভাবে মূল্যায়ন করা হয় না, অথবা দক্ষতার অভাবে সেই প্রযুক্তিগুলো আইসিটি ব্যবহারগুলো সঠিকভাবে করা হয় না। তো দক্ষতা সম্পন্ন না হওয়ার কারণে আমার প্রযুক্তির অপচয় হয়। তো এই বিষয়গুলো আমি তোমাদের মাধ্যমে আলোচনা করলাম যে ব্যবসায়িক যোগাযোগ আইসিটি ব্যবহারে আমাদের কিছু অসুবিধা আছে। তথাপিও আমাদের এই একবিংশ শতাব্দীতে আমরা আইসিটি ব্যবহারকে বেশি যোগ্য উপযোগী হিসেবে গ্রহণ করে থাকি। অসুবিধা কিছু থাকবে, তথাপি অসুবিধা থাকা সত্ত্বেও আমাদের ব্যবসার ক্ষেত্রে বেশি পরিমাণে আমাদের দেখা যায় আইসিটি আমাদের সহযোগিতা করছে এবং সেই সহযোগিতা আমি সঠিকভাবে করতে পারলে আমি সফল হওয়া সম্ভব হয়। প্রিয় শিক্ষার্থী, আমি এই ব্যবসায় যোগাযোগের যে অধ্যায়টা, আমাদের যোগাযোগ অধ্যায় থেকে যে বিষয়গুলো আসবে তোমাদের এখান থেকে প্রশ্ন সৃজনশীল আকার আসবে এবং যোগাযোগ কাকে বলে, যোগাযোগে বলতে কি বোঝায়, বা আইসিটি বা তথ্য প্রযুক্তি বলতে কি বোঝায়, বা ব্যবসায় যোগাযোগে যখন আমি সৃজনশীল প্রশ্ন করব সেখানে ব্যবসায়িক যোগাযোগের অসুবিধার বিষয়গুলো কি কি আসে সেই বিষয়গুলো কিছু থাকতে পারে, অথবা এমন প্রশ্ন হতে পারে সৃজনশীল আকারে যেটার মধ্যে ব্যবসায়িক যোগাযোগ গুরুত্ব বিষয়গুলো কি সেই বিষয়গুলো থাকতে পারে, সেগুলো তোমরা ভালো মতো চর্চা করবে, তাহলে তোমরা এই চ্যাপ্টার থেকে ভালো করতে পারবে। তারপর তোমাদের এই চ্যাপ্টার থেকে যে বিষয়গুলো জ্ঞানমূলক আকার আসতে পারে, যেমন যোগাযোগ কি, একটা প্রশ্ন হতে পারে যোগাযোগ কি, তোমাদের হতে পারে সংবাদ কি, হতে পারে তোমাদের যোগাযোগ প্রক্রিয়া কি, তোমাদের আসতে পারে যেমন ডিকোডিং কি, তোমাদের হতে পারে নিম্নগামী যোগাযোগ কি বা ঊর্ধ্বগামী যোগাযোগ কি, তোমাদের আমি চিত্র আকারে সেটা বুঝিয়েছিলাম, সেটা ভালো করে দেখবে। আবার হতে পারে আনুষ্ঠানিক যোগাযোগ কি, অনানুষ্ঠানিক যোগাযোগ কি, এগুলো হতে পারে। তারপর এখান থেকে আসতে পারে যেমন ইমেল কি অথবা তথ্য যোগাযোগ প্রযুক্তি কি। এই বিষয়গুলো তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবে। তোমাদের আগামী সামনেতেই তোমাদের একটি সিটি পরীক্ষা নেওয়া হবে, পি টেস্টের আগে তোমরা ভালোভাবে সেভাবে পরীক্ষা প্রস্তুতি নেবে। সকলে ভালো করো, সেই শুভকামনা রেখে আজকের জন্য বিদায় নিচ্ছি।